এই জাতীয় পার্টি তাদেরকে এই ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দিয়েছিল। তারা যদি 14 সালে ইলেকশন না করত তাহলে কিন্তু আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করতে পারতো না। 18 সালে যদি এই সুবিধা না দিত, দেখেন কত স্বার্থপর মানুষ ছিল। স্বৈরাচার এরশাদ তিনি ঘোষণা দেন কেমন করে যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য শয়তানের সাথেও যদি জোট করতে হয় সেটা করব। কোন প্রেক্ষাপটে জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো এটা আপনাদের কাছে ক্লিয়ার আছে। দীর্ঘ 15টি বছর বাংলাদেশের মানুষের উপরে একটি ফ্যাসিবাদ চেপে বসেছিল, যারা মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল। আপনারা জানেন যে সেই সময়ে আমরা ওপেনে সেমিনার সিম্পোজিয়াম করতে পারতাম না, শুধুমাত্র একটা দলের পক্ষ থেকেই সবাই কথা বলতে পারত। রাজপথে মিছিল করার অনুমতি ছিল না, জনসভা করার অনুমতি ছিল না। দীর্ঘ 15টি বছর এরকম একটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করছিল, মানুষের ভোটের অধিকারটা হরণ করে নিয়েছিল। আপনারা দেখেন এই সরকার 9 সালের 8 সালের সেই ভোটের পরে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করলো, এক এক সময় এক এক ধরনের। 14 সালের ইলেকশনটা হলো, সেখানে কোনো প্রার্থী দিতে দিল না, এমন একটা পরিবেশ তৈরি করলো যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করলো না। সেখানে তারা 153টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। পরের টার্মে 18 সালে সবাই যখন নির্বাচনে আসবে আশ্বস্ত করা হলো যে আপনারা আসেন, এবার ইলেকশনটা খুব ক্লিয়ার হবে। সেটাও আপনারা জানেন। বিরোধী দলের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব দায়িত্ব নিলেন যে আমি তৎকালীন ওই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। কামাল হোসেন সাহেব এসে বললেন যে দেখেন আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না, এবারে আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন, ফজরের নামাজ পড়ে আপনারা সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন। তৎকালীন সেই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী তিনি বললেন যে কামাল সাহেব তো বহুদিন পরে ফজরের নামাজ পড়বে, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি। কেমন? উনি তার বাহিনীদেরকে বলে দিলেন যে ফজর পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই, তোমরা তাহাজ্জুদের সময় ভোটের কারবার শেষ করে দাও। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 24-এর ভোটটা আরও ব্যতিক্রম হয়ে গেল। মানে এক এক বছরে এক এক ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এইবারে তারা কি করলো? আমি ডামি নির্বাচন করলো। তারা তাদের নিজস্ব একটা বিরোধী দল ছিল আপনার জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির বিরুদ্ধে এখন কথা উঠতেছে। এই জাতীয় পার্টি তাদেরকে এই ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দিয়েছিল। তারা যদি 14 সালে ইলেকশন না করত তাহলে কিন্তু আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করতে পারতো না। 18 সালে যদি এই সুবিধা না দিত, দেখেন কত স্বার্থপর মানুষ ছিল। স্বৈরাচার এরশাদ তিনি ঘোষণা দেন কেমন করে যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য শয়তানের সাথেও যদি জোট করতে হয় সেটা করব। চিন্তা করেন। আর এমন যোগ্য নেতা তার ভাইকে উত্তরসূরি করে গেলেন। তিনি আবার ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর বললেন যে আমি ইন্ডিয়া সরকারের আমন্ত্রণে সেখানে গেলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার মিটিং হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমি সেটা বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেশের স্বার্থে যদি আপনি ভূমিকা রাখেন অবশ্যই দেশের জনগণকে জানাবেন। বলছে আমি জানাতে পারবো যদি ওনারা অনুমতি দেন। তাহলে কার স্বার্থে উনি গেলেন?
উনি তো বাংলাদেশের স্বার্থে যান নাই, উনি গেছে ইন্ডিয়ার স্বার্থে। ইন্ডিয়া বলছে মুখ খোলা যাবে না, মুখ খোলে নাই। ইন্ডিয়ার সকল স্বার্থ সংরক্ষণ করার জন্য যেমন আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ ছিলেন, ঠিক তেমনিভাবে পোষা বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি এই কাজটা করেছে। এই জন্য এখন আওয়াজ উঠছে যে আওয়ামী লীগকে শুধু ব্যান করলেই হবে না, তাদের দোসর 14 দল এবং জাতীয় পার্টিকেও ব্যান করতে হবে। 24-এর ইলেকশনে সে আমি ডামিকেও তারা হার মানায় দিয়েছে। তারা ওই জাতীয় পার্টিকে যে সকল আসন ছেড়ে দিয়েছিল সেখানেও তারা নিজেরা ডামি প্রার্থী দিয়ে জাতীয় পার্টিকে হারিয়ে দিয়েছিল। এই ধরনের একটা প্রেক্ষাপটে গুম, খুন, আপনার আয়নাঘর, এই কথাগুলো মানুষ এখন ভুলেই যাচ্ছে। আয়নাঘরে যে কত মানুষ বিলীন হয়ে গেল, 2-1 মানুষ যারা ফেরত আসছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি। ব্যারিস্টার আরমান, বিগিরা আজমি সহ কিছু আয়নাঘরের বাসিন্দাদের কাছ থেকে লোমহর্ষক সেই কাহিনী আমরা শুনতে পাই। প্রিয় ভাইয়েরা, আমাদের অসংখ্য ভাই এখনও ফিরে আসে নাই। আমাদের আদাবরের ছাত্র শিবিরের সভাপতি ছিল হাফেজ জাকির হোসেন, তিনি এখনও ফিরে আসেন নাই। তবে আইন শৃঙ্খলা রক্ষার সেই গ্রুপে যারা ছিলেন তাদের একজনের কথিত আমরা শুনতে পাই যে হাফেজ জাকিরকে সারা রাত নির্যাতন করার পরে ফজরের যখন আজান হয় ঠিক সেই সময়ে সিদ্ধান্ত আসছে তাকে ক্রস ফায়ার দিয়ে দাও। তো জাকির তখন বলছিল যে আমি একজন কোরআনের হাফেজ, আমার সর্বশেষ একটা অনুরোধ, আমাকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু তারা সেই কথা শোনে নাই, তাকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। কত মায়ের বুক তারা খালি করেছে, কত মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা তো জানেন যে ক্ষমতা আসার পরপরই বিডিআরের ঘটনা ঘটিয়ে 57 জন সেনা কর্মকর্তাকে তারা শহীদ করে দিল। তাদের টার্গেট হলো যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে তাদেরকেই শেষ করে দিতে হবে, যেন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তি না থাকে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন। চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য
শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।